গ্রামের অবস্থা দেখছি খুবই খারাপ। মনে হচ্ছে না এই গ্রামে বেশি দিন থাকা উচিত হবে। কাজের খোঁজে বাইরের কোনো গ্রামে তো যেতেই হবে। মাধব কাজের সন্ধানে গ্রাম ছেড়ে রওনা দেয় এবং হাঁটতে হাঁটতে রতনপুর গ্রামে এসে পৌঁছায়। এখানে তার থাকার কোনো জায়গা নেই এবং তার হাতে কোনো কাজও নেই, তাই সেখানে সে ধনী কৃষক মহেশবাবুর বাড়িতে যায়। বাবুমশাই, আমি মাধব, অন্য গ্রাম থেকে এসেছি। আমাদের গ্রামে আকাল দেখা দিয়েছে। মানুষের ক্ষেত সব শুকিয়ে গেছে। মানুষ এক ফোঁটা জলের জন্য হাহাকার করছে। যদি আপনার কাছে কোনো কাজ পাওয়া যেত তবে বড় উপকার হতো মহাশয়। আরে, মনে হচ্ছে তোমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। ঠিক আছে, তবে আমার কাছে একটা কাজ তো আছে, কিন্তু মনে হয় না তুমি সেটা করতে পারবে। বাবুমশাই, আপনি চিন্তা করবেন না। আপনি আমাকে যে কোনো কাজ দিতে পারেন। আমি পুরো সততা ও পরিশ্রমের সাথে সেই কাজ করব। আচ্ছা, ঠিক আছে মাধব, তাহলে কান খুলে শুনে নাও। আমার কাছে 20টি গরু আর 20টি মহিষ আছে। তোমাকে প্রতিদিন এই পশুদের গোবর পরিষ্কার করতে হবে, আর রোজ সকাল ও বিকালে তাদের জল ও খাবার দিতে হবে। মাসের শেষে এই কাজের জন্য তুমি আমার থেকে 1000 টাকা পাবে। আর হ্যাঁ, 2 বেলার খাবারও পাবে, যা আমাদের তরফ থেকে তোমায় বিনামূল্যে দেয়া হবে। বলো, তুমি কি এই কাজ করতে পারবে? ওরে বাপরে, 20টা গরু আর মহিষ সামলানো তো চারটেখানে কথা নয়। কিন্তু এখন আমি কিছু করতেও পারবো না এছাড়া। তার উপর বাবুমশাই 2 বেলার খাবারও দিচ্ছেন। ঠিক আছে বাবুমশাই, আমি এই কাজ করে নেব, কিন্তু একটা অনুরোধ আছে। হ্যাঁ, বলো মাধব, কি অনুরোধ তোমায়? বাবুমশাই, আপনার যদি সমস্যা না থাকে তবে আমি কি আপনার গরুগুলোর সাথে গোশালাতে থাকতে পারি? আমি এই গ্রামে নতুন, তাই আমার থাকার কোনো জায়গা নেই এখানে। মহেশবাবু কিছুক্ষণ ভাবে, তারপর মাধবকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখে বলে যে, ঠিক আছে মাধব, তুমি গোশালাতে থাকতে পারো। জি, ধন্যবাদ বাবুমশাই। তখন থেকে সে গোশালায় থাকতে শুরু করে এবং প্রতিদিন সে তার কাজ করে। সে প্রতিদিন তাড়াতাড়ি উঠে গরু এবং মহিষের গোবর পরিষ্কার করত, তাদের খাবার দিত এবং সময়মতো জলও খাওয়াত। প্রতিদিন মাধব তার কাজ সততা এবং কঠোর পরিশ্রমের সাথে করত। মহেশবাবুরও মাধবের কাজ খুব পছন্দ হতে লাগল, কারণ সে তার কাজ পরিষ্কারভাবে করত। একদিন মহেশবাবু ডেকে মাধবকে বলে, মাধব, তোমার কাজ খুব পছন্দ হয়েছে আমার। তুমি গরু ও মহিষের খুব ভালো খেয়াল রাখছো, তাই দুধের গুণগত মানও বেড়ে গেছে এবং গরু আগের চেয়ে বেশি দুধ দিচ্ছে। সেই জন্য আজ থেকে আমি তোমার বেতন বাড়িয়ে পুরো 2000 টাকা করে দিচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাবুমশাই। কিছুদিন এভাবে কেটে যায়। মাধব মহেশবাবুর কাছে কঠোর পরিশ্রম এবং সততার সাথে কাজ করে। ধীরে ধীরে মাধবের কাছে বেশ কিছু টাকা জমা হয়, যা দিয়ে সে নিজের জন্য একটি ছোট থাকার ঘর বানায়। ওই গোয়াল ঘরে শুয়ে তো নাক থেকে গোবরের গন্ধ এখনো যাচ্ছে না। এবার অবশেষে আমি নিজের ঘরে শান্তিতে ঘুমোতে পারবো। তখন থেকে মাধব প্রতিদিন মহেশবাবুর কাছে কাজ করতে আসত এবং দুবেলা খাবার খেয়ে নিজের ঘরে শুতে চলে যেত। এভাবে অনেক বছর কেটে যায়। মাধবের পরিশ্রমের কারণে তার কাছে বেশ কিছু টাকা জমা হয়। একদিন মাধব মহেশবাবুকে বলে, বাবুমশাই, ইদানিং চুরির সমস্যা খুব বেড়ে গেছে, আর আমার কাছে কিছু জমানো টাকা আছে যা আমি আমার ঘরে রেখেছি। কিন্তু আমার সেই টাকা চুরি হওয়ার চিন্তা হচ্ছে। আপনি তো জানেন আমি সারাদিন আপনার কাছে কাজ করি আর শুধু রাতে ঘুমানোর জন্য বাড়ি যাই। সারাদিন ঘরটি আমার ফাঁকাই পড়ে থাকে, তাই রোজ আমার টাকার চিন্তায় কাজে মন বসে না। হ্যাঁ মাধব, তুমি ঠিকই বলেছ। ইদানিং গ্রামে নতুন নতুন চুরির ঘটনা শোনা যাচ্ছে, আর সারা দিন তো তোমার ঘর ফাঁকাই থাকে, তাই চুরির সম্ভাবনা তো আছেই। মহেশবাবু কিছুক্ষণ ভাবে এবং তারপর মাধবকে বলে, দেখো মাধব, এমন সময় গ্রামে একটাই জায়গা আছে, আর সেখানেই তোমার টাকা সুরক্ষিত থাকতে পারে, আর সেটা হলো চৌধুরী মশাইয়ের বাড়ি। জি বাবুমশাই, চৌধুরী মশাইয়ের বাড়ি? হ্যাঁ মাধব, এই গ্রামের জমিদার চৌধুরী মশাই খুব সৎ আর দয়ালু, এমনটা আমি কিছু মানুষের কাছে শুনেছিলাম। আর তাদের বাড়িতে অনেক পাহারাদারও থাকে, তাই চুরি হওয়ার সম্ভাবনা খুবই কম। তুমি তোমার টাকা ওনার কাছে রাখতে পারো। আচ্ছা, তাই হবে বাবুমশাই। তাহলে আজই আমি চৌধুরী মশাইয়ের সাথে দেখা করে ওনাকে আমার সমস্যার কথা জানাবো। এরপর মাধব তার জমানো টাকা নিয়ে চৌধুরী মশাইয়ের বাড়িতে যায়। এই যে, কোথায় যাচ্ছ তুমি? এখানে দাঁড়াও। জি, আমাকে চৌধুরী মশাইয়ের সাথে দেখা করতে হবে। ওনার সাথে আমার কিছু কাজ আছে। কি কাজ আছে ওনার সাথে? আগে আমাকে বলো। জি, আমাকে ওনার কাছে কিছু টাকা জমা রাখতে হবে। সেই কাজের জন্যই এসেছি। আচ্ছা, ঠিক আছে, তুমি এখন ভেতরে যেতে পারো। নমস্কার চৌধুরী মশাই,
আমি মাধব, মহেশবাবুর ওখানে কাজ করি। কিছু বছর আগে আমি অন্য গ্রাম থেকে এসেছিলাম। হ্যাঁ মাধব, বলো তোমার কি কাজ আমার কাছে? চৌধুরী মশাই, আমি কয়েক বছর ধরে মহেশবাবুর এখানে কাজ করছি এবং আমি কিছু টাকাও জমিয়েছি। কিন্তু সমস্যা হলো গ্রামে চুরির উপদ্রব বেড়ে গেছে, তাই আমার টাকা ঘরে রাখতে ভয় লাগছে। আচ্ছা, এই ব্যাপার। তাহলে বলো, কত টাকা জমিয়েছ তুমি? চৌধুরী মশাই, এই ধরুন 10,000 টাকার মতো। বাহ বাহ, এ তো বড় অঙ্ক দেখছি। আমি আপনার সততার কথা লোকের মুখে অনেক শুনেছি, তাই আমার টাকাগুলো আপনার কাছে কিছু সময়ের জন্য রাখতে চাই। হ্যাঁ মাধব, তুমি একদম ঠিক শুনেছ। তোমার টাকা আমার কাছে পুরোপুরি সুরক্ষিত থাকবে। তুমি চিন্তা ছেড়ে দাও, আমি সব দেখে নেব। এরপর মাধব টাকার থলিটি জমিদারকে দেয়। চৌধুরী মশাই, এখানে পুরো 10,000 টাকা আছে, আপনি গুণে দেখে নিন। আরে গোনার কি দরকার? তুমি তো মহেশ বাবুর লোক, তোমার ওপর আমার পুরো বিশ্বাস আছে। চৌধুরী মশাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমার চোরদের আর কোনো ভয় নেই, কারণ আমার টাকা সুরক্ষিত হাতে আছে। আরে মাধব, কোনো ব্যাপার না এটা। ধন্যবাদ তো তোমাকেই দেওয়া উচিত যে তুমি টাকা রাখতে আমার কাছে এসেছো। মাধব চলে যাওয়ার পর চৌধুরী মশাই হাসতে থাকে এবং টাকা আত্মসাতের পরিকল্পনা করে। মাধব, টাকা পয়সা শুধু আমার হাতেই শোভা পায়, আর চৌধুরীর বাড়ি হলো টাকার কবরস্থান। এখানে টাকা আসে কিন্তু আর যায় না। এভাবেই মাধব সততা এবং পরিশ্রমের মাধ্যমে মহেশবাবুর এখানে কাজ করতে থাকে। দেখতে দেখতে এভাবেই 2 বছর কেটে যায়। একদিন মাধব ভাবে যে অনেক বছর হলো মহেশবাবুর এখানে কাজ করছি, তিনি অনেক ভালো মানুষ। আমার মনে হয় কিছু জমি কিনে সেখানে চাষাবাদ করলে আরও ভালো টাকা কামানো যাবে। তাই এখন আমার কাছে যে টাকা আছে আর আগে জমিদার বাবুর কাছে যে টাকা জমিয়ে রেখেছিলাম, সবগুলো মিলিয়ে একটি জমি কিনে ফেলব। তাই আজকেই জমিদার বাবুর কাছে যাব টাকাগুলো ফেরত আনতে। এই সব ভেবে 2 বছর পর মাধব টাকা ফেরত নিতে আবার জমিদারের বাড়িতে আসে। চৌধুরী মশাই, আমি আমার টাকা ফেরত নিতে এসেছি। আপনার কাছে আমি 10,000 টাকা রেখেছিলাম। আরে ভাই, কে তুমি? আমি তো চিনলাম না তোমাকে। আরে চৌধুরী মশাই, আমি মাধব। গত বছর আমি আপনাকে টাকা রাখতে দিয়েছিলাম, কিছু মনে পড়ল আপনার? আরে ভাই, আমার কাছে কত লোক টাকা রাখতে আসে যায়, সবার সাথে আমি অনেক কিছু নিয়ে লেনদেন করি। আচ্ছা, তোমার কাছে কোনো কাগজপত্র আছে কি? কারণ আমি প্রত্যেকের সাথেই কাগজপত্রে সই করেই লেনদেন করি। কে কত টাকা দিল আর কত টাকা জমা আছে, সব হিসাব আমার কাছে থাকে। দেখি তোমার কাগজপত্র, আমার কাছে কত টাকা পাবে। চৌধুরী মশাই, এই আপনি কি বলছেন? আপনার সততা দেখেই তো আমি আপনার কাছে টাকা রেখেছিলাম, আর আপনি এখন এমন কথা বলছেন? দয়া করে আমার টাকা আমাকে ফেরত দিন। হ্যাঁ মাধব, আমি সততার সাথেই কাজ করি, সেজন্যই তো তোমার কাছে কাগজপত্র চাচ্ছি। তোমাকে কি কেউ বলেনি যে টাকার লেনদেনের সময় স্ট্যাম্প পেপারে লিখে দিতে হয়? তুমি যাকেই হোক জিজ্ঞেস করতে পারো এই ব্যাপারে। না চৌধুরী মশাই, আমি আপনার পায়ে পড়ছি, দয়া করে আমার টাকা আমাকে দিয়ে দিন। অনেক কষ্টে আমি ওই টাকাগুলো জমিয়েছিলাম, আমার সাথে এমন অন্যায় করবেন না। আরে আরে, এ তো দেখছি মিথ্যে মিথ্যে কান্নাকাটি শুরু করেছে। মনে হচ্ছে তুই একটা ভণ্ড। আমার সততা আর সরলতার সুযোগ নিয়ে আমার কাছ থেকে টাকা নিতে এসেছিস। তোকে এখনই শিক্ষা দিচ্ছি, দাঁড়া। একে ততক্ষণ মারো যতক্ষণ না অজ্ঞান হয়ে যায়। এই 2 পয়সার লোক আমার সততা নিয়ে প্রশ্ন তুলেছে। চৌধুরীর লোকেরা মাধবকে লাঠি দিয়ে খুব মারে এবং ধাক্কা দিয়ে বের করে দেয়। আহত হয়ে মাধব বাড়ি ফিরে আসে। মাধব অসুস্থ হয়ে 2 দিন কাজে যেতে পারে না, তাই মহেশবাবু মাধবের বাড়িতে আসেন। উনি দেখে যে মাধব খাটের উপর শুয়ে আছে এবং তাকে অনেক চিন্তিত দেখাচ্ছে। মাধব ভাই, তুমি 2 দিন কাজে আসোনি, কি হয়েছে ভাই? শরীর ঠিক আছে তো? কোনো সমস্যা হয়েছে কি? আরে বাবু মশাই যে, আপনি নিজে এখানে এসেছেন কেন? আপনি খবর পাঠালেই তো আমি নিজে চলে যেতাম। আরে মাধব, এই কোনো ব্যাপার না। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব চিন্তিত আর অসুস্থ। কি হয়েছে ভাই তোমার? বাবু মশাই, কি বলবো আপনাকে, যে চৌধুরী মশাইয়ের কাছে গত বছর আমি টাকা রাখতে দিয়েছিলাম, সে এখন আমাকে টাকা ফেরত দিতে চাইছে না। সে খুব লোভী মানুষ, সে মানুষকে ঠকাচ্ছে। আর যখন আমি টাকা ফেরত চেয়ে অনেক কাকুতি মিনতি করলাম,
তখন সে লাঠি দিয়ে আমাকে অনেক মারলো এবং আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল। কি বলছো মাধব? এ তো খুব গুরুতর বিষয়। আমি তো চৌধুরীর ব্যাপারে ভালোই শুনেছিলাম, কিন্তু আমি সত্যিই জানতাম না যে লোকটা এত নিচু মনের। তাই তো ভাবি ওর সম্পত্তি প্রতি বছর এত বাড়ে কি করে। আমাকে মাফ করে দিও মাধব, আমিই তো তোমাকে চৌধুরীর কাছে যেতে বলেছিলাম। ভুল তো আমারই হয়েছে। না বাবু, আপনি তো আমার ভালোই চেয়েছিলেন। এ তো ওই চৌধুরীর লোভের কারণ। এখন মনে হচ্ছে না আমার টাকা আর ওই জমিদার থেকে ফেরত পাবো। মাধব, আমার কাছে একটা ফোন দিয়ে আছে, যার মাধ্যমে আমি তোমার টাকা তোমাকে ফেরত পাইয়ে দিতে পারি। মহেশবাবু মাধবের কানে কানে পরিকল্পনাটি বলে। পরের দিন মহেশবাবু একটি টাকা ভর্তি সুটকেস নিয়ে চৌধুরী মশাইয়ের বাড়িতে যান। আরে মহেশবাবু যে, আজ আপনি নিজে এখানে? বলুন ভাই, এই গরিবের ঘরে কি কারণে আসা হলো? আমাদের তো সৌভাগ্য যে আপনার মতো ধনী লোকের পা আমাদের ঘরে পড়েছে। নমস্কার চৌধুরী মশাই। আরে মশাই, আপনি তো আমাকে লজ্জায় ফেলে দিচ্ছেন। আসলে আমি কয়েক মাসের জন্য বাইরের রাজ্যে ব্যবসা করতে যাচ্ছি। আমি এখানে প্রায় লাখখানেক টাকা এনেছি। আমার ভয় হচ্ছে যে এটা আবার চুরি না হয়ে যায়। আপনি কি আমার এই সব টাকা আপনার কাছে সাবধানে রাখতে পারবেন? আপনাকে ছাড়া এই গ্রামে আর কাউকে বিশ্বাস করতে পারি না। এবার তো বড় মাছ হাতে এসেছে দেখছি। বারবার এমন সুযোগ মেলে না। ভারী মাল হাতে আসতে চলছে মনে হচ্ছে। আরে মহেশবাবু, এটা কোনো জিজ্ঞাসার বিষয় হলো? আমার কাছে আপনার টাকা একদম সুরক্ষিত থাকবে। আপনি নিশ্চিন্তে ব্যবসার কাজে যান। ঠিক এমন সময় মাধব সেখানে প্রবেশ করে। আরে মাধব, ভালোই হলো তুমি এসেছো। আমি তোমাকেই খুঁজছিলাম। আমাকে মাফ করে দিও, সেদিন তোমাকে চিনতে পারিনি। আসলে এত লোক আমার কাছে আসে যায়, সেজন্য ওই সমস্যাটুকু হয়েছিল। কিন্তু আমি আমার কথায় খুব পাকা। হ্যাঁ, দাঁড়াও, আমি তোমার সব টাকা এখনই দিচ্ছি। চৌধুরী মশাই মহেশবাবুর লাখ টাকার লোভে মাধবের 10,000 টাকা ফেরত দিয়ে দেয়, যাতে মহেশবাবু তাকে সৎ মনে করে। আমাকে মাফ করো মাধব, আমার লোকেরা সেদিন তোমার সাথে খারাপ ব্যবহার করেছে। আমি আজকেই ওদের কাছ থেকে বের করে দিব। মাধব টাকা নিয়ে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। আরে কি ব্যাপার চৌধুরী মশাই, আপনি তো নিজের কথায় খুব পাকা দেখছি। তো ঠিক আছে, তবে আমি আমার সব টাকা আপনার কাছেই রাখবো তাহলে। মহেশবাবুর টাকাটা রাখতে যাবেন এমন সময় মহেশবাবুর চাকর দৌড়ে আসে এবং বলে, মালিক মালিক, আপনাকে আর বাইরের রাজ্যে যাওয়ার কোনো দরকার নেই। এইমাত্র খবর এসেছে ব্যবসায়ীরা নিজেরাই আমাদের গ্রামে আসছেন। আরে এ তো খুব খুশির খবর। এখন আমাকে আর এত দূরে যেতে হবে না। শুনেছেন চৌধুরী মশাই, ব্যবসায়ীরা এখানে আসছেন। এখন আর মনে হয় না এই টাকা আপনার কাছে রাখার কোনো প্রয়োজন আছে। আচ্ছা চলি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমাকে এত সততা দেখালেন। হ্যাঁ, তবে পরের বার অবশ্যই আপনার কাছেই আসব। এই বলে মহেশবাবু ও তার চাকর টাকা নিয়ে চলে যায়। আর চৌধুরী মশাই পোকার মতো দাঁড়িয়ে থেকে মনে মনে ভাবে, থু ছাই, এটা কি হয়ে গেল? এই 1 লক্ষ টাকা তো হাতছাড়া হলোই। উল্টো মাধবের যে 10,000 টাকা মেরে দিয়েছিলাম, সেটাও হাতছাড়া হয়ে গেল। এরপর তারা সবাই মহেশবাবুর বাড়িতে ফিরে আসে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাবু মশাই। আজ যদি আপনি না থাকতেন, তবে আমার সব জমানো পুঁজি ওই চৌধুরী মেরে দিত। মাধব, এই কোনো ব্যাপার না। যে ব্যক্তি পরিশ্রম ও সততা দিয়ে উপার্জন করে, উপরওয়ালা তার কখনো খারাপ হতে দেন না। আর যে হারামের কামাই খায়, তার কখনো ভালো হতে দেয় না। এই ধরনের নতুন নতুন গল্পের ভিডিও পেতে সৌরভ কার্টুন স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আপনার মতামত কমেন্টে জানান।